অর্থনীতি সংজ্ঞা পড়েছিলাম না? আমরা সেখানে জেনেছিলাম যে অর্থনীতি হচ্ছে সেই শাস্ত্র যার মূল কাজটি হচ্ছে কিভাবে সীমিত সম্পদ ব্যবহার করে অসীম প্রয়োজন মেটানো যায়, তার যে স্ট্র্যাটেজি, তার যে কৌশল, আমরা তাকেই বলি অর্থনীতি। ঠিক আছে? এখন দেখো, অর্থনীতির দুটো প্রধান ব্রাঞ্চ আছে, দুটো প্রধান শাখা আছে, আমরা পড়েছিলাম, মনে আছে? তার মধ্যে একটি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, আরেকটি কি? ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স শব্দের অর্থ ছিল ব্যষ্টিক অর্থনীতি, আর ম্যাক্রো হচ্ছে সামষ্টিক অর্থনীতি। আচ্ছা, মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ছোট, ঠিক আছে, আর ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বড় বা বৃহৎ। ঠিক আছে, ওকে। এখন দেখো, মাইক্রো ইকোনমিক্স মূলত অর্থনীতির একটি ছোট অংশ নিয়ে কাজ করত, অর্থাৎ শুধুমাত্র একজন কাস্টমার, শুধুমাত্র একজন ফার্মার, শুধুমাত্র একজন বিজনেসম্যান কিভাবে সিদ্ধান্ত নেয় আমরা সেটা বুঝতে পারতাম মাইক্রো ইকোনমিক্সের সাহায্যে। কিন্তু ম্যাক্রো কিন্তু শুধু একজন নিয়ে কাজ করে না, বা ইন্ডিভিজুয়াল নিয়ে কাজ করে না, বরং সবাইকে নিয়ে কাজ করে। ঠিক আছে, অর্থাৎ এটি হচ্ছে পুরো অর্থনীতিকে একসঙ্গে দেখার চেষ্টা করে, সামগ্রিকভাবে দেখার চেষ্টা করে। সবার কাছে ক্লিয়ার এটা? আচ্ছা, দেখো লেখা আছে, ম্যাক্রোইকোনমিক্স ইজ কনসার্নড উইথ দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য ইকোনমি। অর্থনীতির সমগ্র পারফরমেন্স নিয়ে কাজ করে হচ্ছে ম্যাক্রোইকোনমিক্স। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইকোনমিক্স হুইচ ডিলস উইথ অ্যাগ্রিগেটস। দেখো লেখা আছে অ্যাগ্রিগেটস। প্রশ্ন হচ্ছে অ্যাগ্রিগেট মানে আসলে কি? কেউ পারবে তোমাদের মধ্যে? রাইট, সমষ্টি, সমষ্টিগত, সামগ্রিক। ঠিক আছে, সবকিছু মিলিয়ে এটা হচ্ছে অ্যাগ্রিগেট। ঠিক আছে, তাহলে অর্থনীতিকে আমরা সামষ্টিকভাবে এখানে দেখতে পাই। লাইক অ্যাগ্রিগেট আউটপুট, এর মানে কি বলতো? সামষ্টিক উৎপাদন, সকল উৎপাদনের সমষ্টি। সামষ্টিক জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। অ্যাগ্রিগেট সেভিংস, সামষ্টিক সঞ্চয় এবং ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। অর্থাৎ একটা অর্থনীতিতে টোটাল আউটপুট কেমন হয়, মোট জাতীয় আয় কেমন হয়, অ্যাগ্রিগেট সেভিংস অর্থাৎ সামষ্টিক সঞ্চয় কেমন হচ্ছে, এবং ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ কেমন হচ্ছে, এই টোটাল সিনারিওটা আমরা বুঝতে পারি অর্থনীতির যেই শাখার মাধ্যমে, সেটাই হচ্ছে কি বলতো? ম্যাক্রো ইকোনমিক্স। সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার আমাদের নেক্সট পয়েন্টে যাচ্ছি। এবার হচ্ছে অবজেক্টিভস অফ ম্যাক্রো ইকোনমিক্স, অর্থাৎ এই অর্থনীতির, সামষ্টিক অর্থনীতির উদ্দেশ্যগুলো কি। দেখো বলা আছে মোট 3টি মূল উদ্দেশ্য আছে। সামষ্টিক অর্থনীতির অনেক উদ্দেশ্য থাকতে পারে, বাট তার মধ্যে প্রধান উদ্দেশ্য হচ্ছে মূলত 3টি। প্রথমটা হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট, সেকেন্ড ওয়ান হচ্ছে স্ট্যাবিলিটি, অ্যান্ড দ্য থার্ড ওয়ান হচ্ছে ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ, ঠিক আছে। তাহলে শুরু করছি। প্রথমটা কি বলতো? ফুল এমপ্লয়মেন্ট। ফুল এমপ্লয়মেন্ট, আচ্ছা বলতো এই শব্দের অর্থটা কি? এমপ্লয়মেন্ট মানে কি বোঝায় বলতো? কর্মসংস্থান, কর্মসংস্থান। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা এটা বুঝতে পারি যে মানুষকে কাজ বা চাকরি দেয়া, এটা হচ্ছে কর্মসংস্থান, রাইট? মনে রাখবা, ইকোনমিক্সে আমরা কিন্তু শুধু মানুষের কথাই বলছি না। আমরা জানি যে 4টি রিসোর্স আছে ইকোনমিক্সে, রাইট? সেই 4টি রিসোর্স কি বলতো? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউরশিপ। এই 4টি রিসোর্স যাতে পুরোপুরি ব্যবহৃত হয়, ঠিক আছে, কোনো রিসোর্স যাতে অব্যবহৃত না থাকে, এটা নিশ্চিত করাই হচ্ছে ইকোনমিক্সের একটি সবথেকে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঠিক আছে, অর্থাৎ কোনো মানুষ, কোনো কর্মক্ষম লোক যাতে চাকরি বা কাজ ছাড়া না থাকে, কোনো জমি যাতে অব্যবহৃত পড়ে না থাকে, ঠিক আছে, কোনো পুঁজি যাতে পড়ে না থাকে, সবই যাতে ব্যবহৃত হয়, এটাই হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। এবার আসো আমাদের দ্বিতীয় উদ্দেশ্যটা কি, স্ট্যাবিলিটি। বলো তো স্ট্যাবিলিটি মানে কি? সক্ষমতা, না না, স্থায়িত্ব বা স্থিতিশীলতা, রাইট, স্থায়িত্ব বা স্থিতিশীলতা। আচ্ছা, প্রায় সময় এমন হতে পারে যে উৎপাদন এবছর বেশি, পরের বছর কমে গেছে, বা চাকরির সুযোগ এবছর বেশি,
পরের বছর কমে গেছে, এটা হতে পারে না? এটা যাতে না হয়, প্রতি বছরই যাতে উৎপাদন ভালো থাকে, এমপ্লয়মেন্ট, প্রাইস, দেখো প্রাইস এমন হয় না যে কোনো বছর প্রাইস খুব বেশি, কোনো বছর প্রাইস কম, মানে এই যে মাঝে মাঝে অস্থিতিশীল হয়ে যায়, এটা যাতে না হয়। উৎপাদনের পরিমাণ, এমপ্লয়মেন্ট এবং প্রাইস যাতে সবসময় ভালো অবস্থানে থাকে, এটা নিশ্চিত করা হচ্ছে স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা। সবার কাছে ক্লিয়ার? জি স্যার। Yes, sir. এবার আসো আমাদের তৃতীয় উদ্দেশ্যটা, সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ মানে কি বলতো? অর্থনৈতিক 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 উন্নতি। প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি। ঠিক আছে, প্রবৃদ্ধি, রাইট। আচ্ছা, অর্থনীতি কিন্তু কখনো এক জায়গায় স্থির থাকবে না, এটা কিন্তু সবসময় আগের চেয়ে ভালো হবে, ঠিক আছে। মনে করো আমাদের গত বছরের উৎপাদন ছিল 1 কোটি টাকা, এই বছরও যদি একই থাকে, আমি কি বলবো যে খুব একটা ভালো হয়েছে? না, আমি চাইবো যাতে এটা না। বাড়ে, প্রতি বছর যাতে উৎপাদন বাড়ে, ঠিক আছে। তার মানে উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টির সুযোগ, ঠিক আছে, মোট ডিমান্ড, সাপ্লাই, এগুলো যাতে প্রতি বছর বাড়ে, ঠিক আছে, এটাই হচ্ছে ইকোনমিক গ্রোথ। সবার কাছে ক্লিয়ার? সে Yes, sir. অর্থনীতি সবচেয়ে Yes, ভালো sir. যে অর্থনীতি প্রতি বছর আগের চেয়ে বেটার হয়, আগের চেয়ে ভালো অবস্থানে যায়, ঠিক আছে, এটাই হচ্ছে ইকোনমিক গ্রোথ। সবার কাছে ক্লিয়ার? ওকে, ডান। জি স্যার। এবার আমরা পড়ব আমাদের থার্ড টপিকটা, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ভ্যারিয়েবলস। ম্যাক্রো ইকোনমিক ভ্যারিয়েবলস, ভালো বাংলা হচ্ছে সামষ্টিক অর্থনীতির সূচক বা চলক, ঠিক আছে। আচ্ছা দেখো, একজন ডাক্তার যখন চিকিৎসা করেন তখন কিন্তু তিনি রোগীর কিছু বিষয় মেজার করার চেষ্টা করেন, যেমন ব্লাড প্রেশার, ঠিক আছে, ধরো হার্টবিট, টেম্পারেচার, এগুলো দেখে একজন ডাক্তার বুঝতে পারেন রোগী সুস্থ আছেন নাকি অসুস্থ। ঠিক তেমনি ম্যাক্রো ইকোনমিক্সে কিছু চলক বা ভ্যারিয়েবল আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারি অর্থনীতি কতটা ভালো অবস্থানে আছে, ঠিক আছে, এবং এই চলকগুলোর উপর ডিপেন্ড করে অর্থনীতির গতি প্রকৃতি। এটাই হচ্ছে ভ্যারিয়েবলস। সবাই দেখতে পাচ্ছ? প্রথমটা কি? প্রথমটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর ভালো বাংলা হচ্ছে মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন, ঠিক আছে। আমরা খুব এক কথায় বলি, সেটি হচ্ছে একটি দেশের বাউন্ডারির ভেতরে, একটি দেশের সীমানার ভেতরে যে পরিমাণ পণ্য উৎপাদন হয়, তার যে মোট ভ্যালু, তার যে মোট আর্থিক মূল্য, আমরা তাকে বলি জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সবার কাছে ক্লিয়ার? একটি দেশের সীমানা, আচ্ছা আবার বলছি, একটি দেশের সীমানার ভেতরে, বর্ডারের ভেতরে, আমাদের বাংলাদেশের সীমানা আছে না, সে সীমানার ভেতরে যে পরিমাণ পণ্য উৎপাদিত হচ্ছে প্রতি বছর, তার যে আর্থিক মূল্য, তার যে টাকার অঙ্ক, আমরা তাকে বলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, ঠিক আছে। তাহলে বাংলাদেশ সীমানার ভেতরে যে পণ্য তৈরি হবে, তার যে আর্থিক মূল্য, সেটাই হচ্ছে আমাদের জিডিপি। ক্লিয়ার? এবার আসো নেক্সট, নাম্বার 2, জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি এর ভালো বাংলা কি বলতো? মোট দেশজ, না, মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, ঠিক আছে। এবার আসো, এই মোট জাতীয় উৎপাদন বলতে আমরা কি বুঝি? এখানে বলা হচ্ছে একটি দেশের জনগণ দ্বারা বা নাগরিক দ্বারা উৎপাদিত পণ্যের যে ভ্যালু, আমরা তাকে বলি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি। আবার বলছি, একটি দেশের জনগণ বা নাগরিক, যারা সিটিজেন, নাগরিক দ্বারা উৎপাদিত পণ্যের যে ভ্যালু, আমরা তাকে বলি কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখন আসো, পার্থক্যটা কোথায়? মনে করো কেউ একজন দেশের বাইরে থাকে, ঠিক আছে, সে দেশের বাইরে থাকে, সে মালয়েশিয়ায় বাস করে, মালয়েশিয়া বসে কাজ করছে, কাজ করে সে দেশে টাকা পাঠাচ্ছে, এটা হতে পারে না? প্রচুর লোক দেশের বাইরে কাজ করছে না, তারা কিন্তু সেখানে পণ্য উৎপাদন করছে, তারা কিন্তু দেশে টাকা পাঠাচ্ছে, এটা কি দেশের বর্ডারের ভেতরে হচ্ছে? বর্ডারের বাইরে হচ্ছে, ঠিক আছে, বাট দেশের নাগরিকরা কিন্তু করছে, কাজে এটা হচ্ছে জিএনপি। ক্লিয়ার? এটা হচ্ছে কি? জিএনপি। তার মানে
দেশের বাইরে যে আপনি কি স্যার শ্রমিকরা বাস করে। বলো। রেমিটেন্সটাও কি এখানে এটা অংশীদারিত্ব হবে, এখানে আসবে? রেমিটেন্সটা বেসিক্যালি জিএনপির অংশ, ঠিক আছে, কারণ তারা দেশের বাইরে, তারা বর্ডারের বাইরে, বাট তারা দেশের নাগরিক, ঠিক আছে। অতএব তারা যে পণ্য তৈরি করছে, তারা যে টাকা পাঠায়, সেটা কিন্তু জিএনপির অংশ। কিন্তু প্রশ্ন করলাম, বলো তো এটা কি জিডিপির অংশ? রেমিটেন্স কি জিডিপির অংশ হবে? না, এক্সচেঞ্জ না জিএনপির অংশ। কারণ কি বলতো, এটা কিন্তু দেশের সীমানার ভেতরে হচ্ছে না। ক্লিয়ার? বাইরে হচ্ছে। বাইরে হচ্ছে, রাইট। ওকে, এবার নাম্বার 3, ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। জাতীয় আয় বলতে আমরা কি বুঝি? দেশের প্রত্যেক মানুষের আয়ের যে সমষ্টি বা যোগফল, আমরা তাকে বলি সহজ কথায় জাতীয় আয়, ঠিক আছে। দেশের সকল মানুষের আয়ের সমষ্টিকে আমরা বলি জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম, জাতীয়, ঠিক আছে। অর্থাৎ আমি, তুমি, আমাদের প্রত্যেকের আয়ের সমষ্টিকে আমরা বলছি জাতীয় আয়, ঠিক আছে। আমরা আরো বিস্তারিত এর পরে পড়ব, ঠিক আছে। এবার 4 নং পয়েন্ট হচ্ছে ইকোনমিক গ্রোথ, ঠিক আছে। ইকোনমিক গ্রোথ মানে কি আমরা কিন্তু অলরেডি পড়েছি, অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থাৎ প্রতি বছর অর্থনীতি আগের চেয়ে কতখানি ভালো অবস্থানে যায়, সেটাই হচ্ছে ইকোনমিক গ্রোথ। খুব সহজ। এবার আসো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এর ভালো বাংলা কি বলতো? সরকারি ব্যয়। সরকারি ব্যয়, আচ্ছা। ব্যয়। সরকার প্রতি বছর বাজেট পেশ করে, আমরা সবাই জানি, তাই না? সে বাজেটে কিন্তু একটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার থাকে, মানে সরকার দেশের উন্নয়নের পেছনে কত টাকা ব্যয় করবে, সেটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ক্লিয়ার? সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যেই টাকাটা ব্যয় করে, সেটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এটা যত বেশি হবে, ততই কি দেশের জন্য ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট, এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান। আমরা কিন্তু এটাও মোটামুটি এখন জানি যে যেই 4টি রিসোর্স আছে, ল্যান্ড, তোমরা সঙ্গে সঙ্গে বলো, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ। এই 4টি রিসোর্স যাতে পুরোপুরি ব্যবহৃত হয়, ঠিক আছে, উৎপাদনমুখী কাজে যাতে ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে এমপ্লয়মেন্ট। তোমরা তোমাদের একটু অফ করে রাখবা, কারো মাইকে একটু সাউন্ড হচ্ছে, ঠিক আছে। শুধু রেসপন্স করার সময় তো মাইকটা অন রাখবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো ইনফ্লেশন। বলো তো ইনফ্লেশন মানে কি? মানে টাকার মূল্যমানটা কি রকম আছে, একটা নির্দিষ্ট জায়গায় টাকার মূল্যমানটা কি রকম? এটি হচ্ছে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি। খুব সহজ কথায়, দেশের বিভিন্ন পণ্যের দাম যে হারে বাড়ে, মূল্য যে হারে বাড়ে, সেটাই হচ্ছে ইনফ্লেশন। অর্থাৎ ইনফ্লেশন হচ্ছে পণ্যের দাম বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া, ঠিক আছে, এটি হচ্ছে ইনফ্লেশন। তো এটি কিন্তু খুব বেশি হওয়াটা কিন্তু অর্থনীতির জন্য খারাপ। ইনফ্লেশন কিন্তু একটি সীমিত পরিসরে কিন্তু হতে পারে, অর্থাৎ পণ্যের দাম কিন্তু সীমিত পরিসরে বাড়তে পারে, কিন্তু যদি অতিরিক্ত হয় তখন সেটি কিন্তু দেশের জন্য অকল্যাণকর, ঠিক আছে। আচ্ছা, এবার আসা যাক ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট ব্যাপারটি আসলে কি আমরা কি জানি? সুদের হার। রেট হচ্ছে সুদের হার, রাইট। অর্থাৎ একটি দেশের ব্যাংকিং সেক্টর, অর্থাৎ যারা টাকা লোন দিচ্ছে, সে ব্যাংকিং সেক্টর কোন হারে, কি হারে লোন দেয়, সেটি হচ্ছে ইন্টারেস্ট রেট। একই সঙ্গে যারা কাস্টমার, তারা যখন টাকা জমা রাখে ব্যাংকে, তারা যেই হারে জমা রাখতে পারে, ঠিক আছে, তারা যেই হারে সুদ পায়, সেটাও কিন্তু ইন্টারেস্ট রেট, ঠিক আছে। এবার বলো তো ইন্টারেস্ট রেটটা বেশি হলে কেমন হয়? ভালো। ওয়েট, ব্যাপারটি হচ্ছে আমি যদি লোন দেই, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট যদি বেশি হয়, তাহলে কিন্তু মানুষ লোন নিতে পারবে না, তাই না? সেক্ষেত্রে মানুষ কিন্তু বিজনেস শুরু করতে পারবে না, তাহলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে না? হবে। কাজে ইন্টারেস্ট রেট এমন হতে হবে যাতে মানুষ সহজে লোন নিতে পারে এবং যাতে মানুষ ব্যবসা শুরু করতে পারে সহজে, ঠিক আছে। ওকে, এবার আসো
এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেটটা কি বলতো, এর ভালো বাংলা কি? স্যার বিনিময় হার। বিনিময় হার, ভেরি গুড, বিনিময় হার। আচ্ছা, বিনিময় হার হচ্ছে একটি দেশের টাকা বা মুদ্রা আরেকটি দেশের অন্য মুদ্রার দেশে। সঙ্গে যেই হারে বিনিময় করা হয় সেটি হচ্ছে এক্সচেঞ্জ রেট বা বিনিময় এক্সচেঞ্জ হার। রেট। যেমন ধরো বাংলাদেশ হ্যাঁ। এবং আমেরিকান ডলার, আমাদের বাংলাদেশি টাকা আর আমেরিকান ডলারের যে এক্সচেঞ্জ রেটটা, অর্থাৎ কত ডলারে কত টাকা হবে, এটা হচ্ছে বেসিক্যালি এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট। নর্মালি দেখা যায় যে 70 থেকে 90 টাকার মধ্যে এটা বিচরণ করে, 80 থেকে 90 টাকার মধ্যে বিচরণ করে, ঠিক আছে? মানে হতে পারে যে 80 টাকা সমান $1, ঠিক আছে? এটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। তার মানে একটি দেশের মুদ্রা আরেক দেশের মুদ্রার সঙ্গে যে হারে বিনিময় করা হয় সেটি হচ্ছে এক্সচেঞ্জ রেট। সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। দেখো, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে। একটি দেশের ভেতরে যে পরিমাণ টাকা প্রবেশ করে আর সেই দেশ থেকে যে পরিমাণ টাকা বেরিয়ে যায়, এই দুয়ের মাঝখানে যে গ্যাপটা বা ডিফারেন্সটা, সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। আবার বলছি, একটি দেশের ভেতরে কোনো একটি বছরে যে পরিমাণ টাকা ঢোকে বা প্রবেশ করে আর যে পরিমাণ টাকা বা অর্থমূল্য দেশ থেকে বেরিয়ে যায়, চলে যায়, এর মাঝখানে যে গ্যাপটা, সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। ঠিক আছে? এখন একটা এক্সাম্পল দিই আমি। মনে করো দেশের ভেতরে কোনো একটি বছরে ঢুকেছে 100 কোটি টাকা। বলো তো এসেছে কত টাকা? ইনকাম কত? 100 কোটি টাকা। 100 কোটি হচ্ছে আমাদের 100 কোটি টাকা। কোটি। রাইট। দেশ থেকে টাকা চলে গেছে 80 কোটি, মানে টাকা গেছে কম, এসেছে বেশি, আসছে রাইট? বেশি। এটা হচ্ছে জি স্যার। ফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট। এটা কি বলতো? ফেভারেবল ফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট। মানে এটা ব্যালেন্স ভালো, অফ পেমেন্ট। দেশে টাকা বেশি এসেছে কম গেছে, চমৎকার, ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো, দেশের ভেতরে টাকা এসেছে 100 কোটি, কিন্তু টাকা চলে গেছে 120 কোটি, এটা কি ভালো? আনফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট। হ্যাঁ। রাইট, এটা হচ্ছে আনফেভারেবল বা নেগেটিভ ব্যালেন্স অফ পেমেন্ট। অর্থাৎ আমাদের দেশের খরচটা বেশি হয়েছে, ঠিক আছে? বাইরের দেশে টাকাটা বেশি গেছে, আমাদের ইনকামটা কম হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যালেন্স অফ। স্যার, টাকাটা যাওয়ার বিষয়টা কি হচ্ছে রপ্তানির মাধ্যমে আর কি কি সেক্টরে হইতে পারে? এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি, খেয়াল করো। আমাদের টাকা আসে কিভাবে? রপ্তানির মাধ্যমে। রপ্তানির আমদানি মাধ্যমে। ঠিক আছে, আমরা যে রপ্তানির মাধ্যমে, এক্সপোর্ট হ্যাঁ। করি তার মাধ্যমে টাকা আসে, ঠিক আছে? প্লাস আমাদের দেশের যে মানুষেরা বিদেশে কাজ করছেন, যারা রেমিটেন্স পাঠায়, প্রবাসী। ঠিক আছে, এটা টাকা দেশের মধ্যে আসে না? আসে। জি স্যার। যে রেমিটেন্সটা আমরা দেশে পাচ্ছি, বিদেশ থেকে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটা ব্যালেন্স অফ পেমেন্ট হিসেবে কাজ করে। ক্লিয়ার? এবার আসো জি। অন্য অংশটা কি, অর্থাৎ টাকা যায় কিভাবে? খুব সহজ। প্রথমটা হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট করলে টাকা যায়, রাইট? ইম্পোর্ট স্যার। করলে কি হয়? দেশ থেকে টাকা হুম। চলে যায়। আচ্ছা, আরো কিছু আছে। ধরো বিদেশের কোনো লোক বাংলাদেশে কাজ করে, তখন সে দেশ থেকে টাকাটা বিদেশে পাঠাবে না? পাঠাবে জি না? স্যার। রাইট। এটাও কিন্তু মাইনাস হচ্ছে, এটাও কিন্তু আমাদের একটা ব্যয়, টাকা চলে যাচ্ছে দেশ থেকে, ঠিক আছে? আচ্ছা, আবার ধরো বিদেশি অনেক কোম্পানি বাংলাদেশে বিজনেস করে, করে না? তারা জি স্যার। কিন্তু হুম। প্রফিটের একটা অংশ তারা কিন্তু বিদেশে পাঠিয়ে দেয়, রাইট? এটাও জি কিন্তু আমাদের জন্য একটা ব্যয়, আমাদের কিন্তু টাকা চলে যাচ্ছে দেশ থেকে, ঠিক আছে? তাহলে যত টাকা দেশে আসে আর যত টাকা দেশ থেকে যায়, এর মাঝখানে যে ডিফারেন্সটা, আমরা সেটাকেই বলি ব্যালেন্স অফ ব্যালেন্স পেমেন্ট। অফ পেমেন্ট। সবার কাছে ক্লিয়ার? ব্যালেন্স অফ জি পেমেন্ট। স্যার। আচ্ছা, এবার স্যার, আসছি- হ্যাঁ, বলো বলো। স্যার জিএনপিটা আরেকটু বোঝালে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। জিএনপিটা হচ্ছে একটি দেশের নাগরিক কর্তৃক, যারা সিটিজেন, যারা জনগণ বা যারা নাগরিক কর্তৃক উৎপাদিত পণ্যের যে টোটাল ভ্যালু, টোটাল যে দাম, আমরা তাকে বলি জিএনপি, ঠিক আছে? তাহলে দেশের জি স্যার। নাগরিক বিশ্বের সবখানে থাকতে পারে, আমেরিকাতেও আছে, রাশিয়াতে আছে, বিভিন্ন দেশে কিন্তু আছে, সারা বিশ্বে। মালয়েশিয়াতে আসে, সারা বিশ্বে আছে, জি। ঠিক আছে? তো এই যে দেশের নাগরিক দেশের বাইরে আছে, তারা দেশে টাকা পাঠাচ্ছে না? জি স্যার। পাঠাচ্ছে। হুম। তারা সেখানে উৎপাদনমুখী কাজ করছে এবং তারা
টাকা দেশে পাঠাচ্ছে, এটা কিন্তু আমাদের জিএনপিতে ইনক্লুড হবে। ঠিক আছে, জি স্যার। আর জিডিপিটা কি? দেশের জিডিপিটা যে হচ্ছে বর্ডার, দেশের শুধু ভিতরে। দেশের অভ্যন্তরীণ বর্ডার ভিতরে। বর্ডারের ভেতরে যে পরিমাণ পণ্য উৎপাদন হয় হ্যাঁ। তার ভ্যালুটা হচ্ছে জিডিপি। ঠিক আছে, জিডিপি। আচ্ছা এবার আমি একটু প্রশ্ন জি, করি স্যার। তোমাদেরকে, তোমরা উত্তর করবা। ঠিক আছে, আচ্ছা বলো তো যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন বা অন্টারপ্রিনারশিপ, এই 4টি রিসোর্স যাতে পুরোপুরি ব্যবহৃত হয়, যাতে উৎপাদনমুখী কাজে ব্যবহৃত হয়, এটা নিশ্চিত করা এখানে কোন পয়েন্টে বলা হয়েছে? এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এবার বলো তো সরকার দেশের উন্নয়নমূলক কাজে যে টাকা ব্যয় করে সেটা কি? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, Expenditure. ভেরি গুড। আচ্ছা বলো তো দেশের বাউন্ডারির ভেতরে বা সীমানার ভেতরে যে পরিমাণ পণ্য উৎপাদিত হয় তার ভ্যালুটা কি? জিডিপি। Gross domestic product. জিডিপি। আচ্ছা ঠিক আছে, একটি দেশের ভেতরে যে পরিমাণ টাকা প্রতি বছর প্রবেশ করে আর যে টাকা দেশ থেকে প্রতি বছর বেরিয়ে যায়, এর মাঝখানে যে ডিফারেন্সটা সেটা কি? Balance of ব্যালেন্স অফ পেমেন্ট। ঠিক আছে, আচ্ছা আচ্ছা মনে করো ব্যাংকিং সেক্টর বা ফিনান্সিয়াল সেক্টর মানুষকে যে হারে ঋণ দেয় সেটা কি? ইন্টারেস্ট রেট। আচ্ছা দেশের পণ্যের দাম বাড়ছে বা বৃদ্ধিমান হচ্ছে, প্রতি বছর নির্ধারিত পার্সেন্টেজে এটি বাড়ছে, এটা কি? ইনফ্লেশন, এটা হচ্ছে ইনফ্লেশন। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? আচ্ছা জি, স্যার। ঠিক আছে, এবার আমরা আমাদের নেক্সট টপিকটা পড়ব, সেটি হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্টিং। সোশ্যাল অ্যাকাউন্টিং বা সহজ বাংলায় হচ্ছে সামাজিক হিসাব রক্ষণ। ঠিক আছে, আচ্ছা সোশ্যাল অ্যাকাউন্টিং বলতে আমরা যা বুঝি তা আলোচনা করার আগে আমরা জানবো যে অর্থনীতিবিদ সোশ্যাল অ্যাকাউন্টিং প্রবর্তন করেন তার নামটি কি? তিনি হচ্ছেন J.R. হিকস, একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, তার নাম হচ্ছে J.R. হিকস। তিনি 1942 সালে এই ধারণাটির প্রবর্তন করেন। আমরা তার নাম আরো পড়ব সামনে। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো সোশ্যাল অ্যাকাউন্টিং বলতে আমরা যা বুঝি তা হচ্ছে একটি অর্থনীতির বিভিন্ন সেক্টরের মধ্যে যে সম্পর্কটি কিরকম এবং অর্থনীতির বিভিন্ন সেক্টরগুলো কিরকম লেনদেন করে, কিভাবে লেনদেন করে, লেনদেনের পদ্ধতিটা কিরকম, ঠিক আছে, এবং টোটাল অর্থনৈতিক কন্ডিশনটা কেমন, এটা বোঝা যায় সোশ্যাল অ্যাকাউন্টিংয়ের সাহায্যে। ঠিক আছে, আবার বলছি, একটি দেশের বিভিন্ন সেক্টরের মধ্যে আন্তঃসম্পর্কটা কিরকম এবং দেশের বিভিন্ন সেক্টর কিভাবে লেনদেন করে, প্লাস টোটাল অর্থনীতি ব্যবস্থাটা কেমন, আমরা সেটা বুঝতে পারি, যার সাহায্যে সেটি হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্টিং। ঠিক আছে, দেখো ইংরেজিতে লেখা আছে সোশ্যাল অ্যাকাউন্টিং ইজ এ মেথড টু প্রেজেন্ট দ্য ইন্টার রিলেশনশিপস বিটুইন দ্য ডিফারেন্ট সেক্টরস অফ দ্য ইকোনমি। অর্থনীতির বিভিন্ন সেক্টরের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটা প্রেজেন্ট করে, রাইট, ফর এ থরো আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইকোনমিক কন্ডিশনস অফ দ্য ইকোনমি। ঠিক আছে, দেশের যে অর্থনৈতিক অবস্থা সেটি আলোচনার মাধ্যমে এই কাজটি করা হচ্ছে। ঠিক আছে, এটি হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্টিং। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? জি স্যার। স্যার একটু কষ্ট করে আবার বলবেন। আচ্ছা ঠিক আছে বলছি, সোশ্যাল অ্যাকাউন্টিং বা সামাজিক হিসাব রক্ষণটি হচ্ছে একটি দেশের অর্থনীতির বিভিন্ন সেক্টর আছে। ঠিক আছে, আমরা একটু পরে পড়বো, যেমন গভর্নমেন্ট সেক্টর আছে, ফরেন সেক্টর আছে, ঠিক আছে, বিজনেস সেক্টর আছে, কনজিউমার সেক্টর আছে বা হাউসহোল্ড সেক্টর আছে বা ফিনান্সিয়াল সেক্টর আছে। এই বিভিন্ন সেক্টরের মধ্যে সম্পর্কটা কিরকম, ঠিক আছে, এবং তাদের মধ্যে লেনদেন কেমন হয়, কিভাবে হয় লেনদেনগুলো, ঠিক আছে, প্লাস দেশের পুরো অর্থনীতির অবস্থাটা কেমন, এটা বোঝার জন্য আমরা ব্যবহার করি কি বলতো, সোশ্যাল অ্যাকাউন্টিং। সোশ্যাল অ্যাকাউন্টিং সবার কাছে ক্লিয়ার? এবার ক্লিয়ার? ঠিক আছে, ওকে। নেক্সট, কম্পোনেন্টস অফ সোশ্যাল অ্যাকাউন্টিং, সামাজিক হিসাব রক্ষণের উপাদানগুলো কি? ঠিক আছে, দেখো প্রথমটি হচ্ছে
প্রোডাকশন অ্যাকাউন্ট, উৎপাদন হিসাব। সহজ কথায় একটি দেশের ভেতরে যে পণ্য উৎপাদন হয়, ঠিক আছে, অর্থাৎ বিজনেস সেক্টর বলো, গভর্নমেন্ট সেক্টর বলো, কিভাবে পণ্য উৎপাদন করে, সেই পণ্যের ভ্যালু কত, ঠিক আছে, এই টোটাল যে সিনারিও আমরা সেটা বুঝতে পারি প্রোডাকশন অ্যাকাউন্টের মাধ্যমে। ঠিক আছে, ক্লিয়ার? দেশের ভেতরে পণ্য কিভাবে উৎপাদন হয়, কি পরিমাণ উৎপাদন হয়, এই টোটাল সামারি পাচ্ছি কোথায়? আমরা প্রোডাকশন অ্যাকাউন্টে পাচ্ছি। প্রোডাকশন ক্লিয়ার? খুব সহজ। এবার আসো কনজাম্পশন অ্যাকাউন্ট। বলো তো কনজাম্পশন মানে কি? ভোগ। অর্থাৎ আমরা যারা কাস্টমার, আমরা যারা হাউস হোল্ড, আমরা যারা সাধারণ মানুষ, আমরা বিভিন্ন পণ্য ভোগ করছি না? পণ্য জি, স্যার। উৎপাদন করছে ব্যবসায়ীরা, প্রোডাকশন, ঠিক আছে, আর আমরা ভোগ করছি। দেশের ভেতরে কি পরিমাণ পণ্য এভাবে ভোগ হচ্ছে, ঠিক আছে, তার টোটাল ভ্যালু কত, ঠিক আছে, এটি হচ্ছে কনজাম্পশন অ্যাকাউন্ট। তোমরা কথা বলতে গেলে অবশ্যই তোমরা কি মাইকটা একটু অফ করে রাখবা, ঠিক আছে, অনেকের অনেক সাউন্ড হচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটি হচ্ছে কি কনজাম্পশন অ্যাকাউন্ট, অর্থাৎ হাউসহোল্ড সেক্টর কিভাবে কনজিউম করে। হাউসহোল্ড কারা বলতো? আমরা সাধারণ যারা কনজিউমার, আমরা হচ্ছে হাউসহোল্ড, ঠিক আছে, আমরা কিভাবে কনজিউম করছি সেটি হচ্ছে কনজাম্পশন অ্যাকাউন্টে আমরা পাচ্ছি। ক্লিয়ার? এবার আসো Yes, sir. গভর্নমেন্ট অ্যাকাউন্ট। সরকার দেশের উন্নয়নের পিছনে কত টাকা ব্যয় করছে, কিভাবে ব্যয় করছে, ঠিক আছে, বা সরকার কিভাবে কনজিউম করছে, ঠিক আছে, সরকারও কিন্তু অনেক ক্ষেত্রে পণ্য কেনে, ঠিক আছে, এই টোটাল সামারিটা পাচ্ছি আমরা গভর্নমেন্ট অ্যাকাউন্টে, ঠিক আছে। তার মানে সরকারি আয় ব্যয় আমরা পাই কোথায়? আমরা গভর্নমেন্ট অ্যাকাউন্টে পাই। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? এবার আসো Yes, sir. ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট কি? দেখো, দেশের পুঁজি, পুঁজি বলতে বোঝায় মূলধন, রাইট? দেখো, জি, স্যার। দেশের ভেতরে পুঁজি কিভাবে এক্সচেঞ্জ হয়, দেশের ভেতরে মোট সঞ্চয় কত, মোট বিনিয়োগ কত, আবার বলছি, মোট সঞ্চয় কেমন, মোট বিনিয়োগ কেমন, এই টোটাল সামারিটা পাচ্ছি কোথায়? আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে পাচ্ছি, ঠিক আছে। লাস্ট ওয়ান হচ্ছে ফরেন সেক্টর। ফরেন সেক্টর এটি হচ্ছে দেশের বাইরে যে দেশগুলো, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কীরকম। এই যে ইম্পোর্ট বা এক্সপোর্ট আছে না, এই ইম্পোর্ট এক্সপোর্ট বা আমদানি রপ্তানি কিভাবে হচ্ছে, ঠিক আছে, প্লাস বৈদেশিক মুদ্রা আমরা কতখানি পাচ্ছি, ফরেন রেমিটেন্স মনে আছে? ফরেন রেমিটেন্স যারা টাকা পাঠায় বিদেশ থেকে, আমরা কত হারে পাচ্ছি, জি, স্যার। কতখানি ভালোভাবে পাচ্ছি, এই টোটাল সিনারিওটা আমরা পাচ্ছি কোথায়? ফরেন সেক্টরে পাচ্ছি। ক্লিয়ার? Foreign সবার কাছে sector. ক্লিয়ার? ফরেন সেক্টরে পাচ্ছি, sir. সবার কাছে ক্লিয়ার? আচ্ছা বলো তো, দেশের ভেতরে মোট কত পণ্য উৎপাদন হয়, এটা আমরা পাই কোথায়? প্রোডাকশন অ্যাকাউন্ট। আচ্ছা, দেশের Production account. সরকার যত টাকা ব্যয় করে দেশের জন্য উন্নয়নমূলক কাজে বা আয় ব্যয়, এটা আমরা পাই কোথায়? গভর্নমেন্ট অ্যাকাউন্টে পাই, গভর্নমেন্ট অ্যাকাউন্ট। রাইট। আচ্ছা বলো তো, একটি দেশের পুঁজিবাজার কেমন, সঞ্চয় কেমন, বিনিয়োগ কেমন, এটি আমরা পাই কোথায়? ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল Capital অ্যাকাউন্ট। account. আচ্ছা, ফরেন রেমিটেন্স আমরা কোথায় দেখতে পাচ্ছি? ফরেন সেক্টরে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর আমরা যারা কাস্টমার, আমরা যারা ভোক্তা, আমরা যারা হাউস হোল্ড, আমরা কত টাকা ব্যয় করি, এটা কোথায় আসে বলতো? Consumption. Consumption ঠিক account. আছে। অ্যাকাউন্ট। সবার কাছে ক্লিয়ার? ওকে, জি, জি, স্যার। স্যার। এবার আমাদের লাস্ট টপিকটি, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সোশ্যাল অ্যাকাউন্টিং। সামাজিক হিসাব রক্ষণের অ্যাপ্লিকেশন কি, অর্থাৎ প্রয়োগ কি বা ব্যবহার কি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন শব্দের অর্থ কি বলতো? প্রয়োগ বা ব্যবহার। প্রয়োগ। প্রয়োগ, ব্যবহার। প্রথম ব্যবহারটি হচ্ছে ক্লাসিফাইং ট্রানজ্যাকশনস। ট্রানজ্যাকশন ক্লাসিফাই করা, অর্থাৎ অর্থনীতির যত রকম ট্রানজ্যাকশন আছে, লেনদেনগুলো আছে, আমরা সবগুলো ক্লাসিফাই করি, মানে শ্রেণীবদ্ধকরণ করি। যেমন ধরো, কোন ট্রানজ্যাকশনটা হাউসহোল্ড ট্রানজ্যাকশন, কোন ট্রানজ্যাকশনটা ফরেন ট্রানজ্যাকশন, আমরা এটা বুঝতে পারি, ঠিক আছে। অর্থাৎ খেয়াল করো, আগে আমরা পড়েছি না ওই যে কনজাম্পশন, দেন কি গভর্নমেন্ট, ঠিক আছে, এরকম ছিল না অনেকগুলো। তাহলে কোন ট্রানজ্যাকশন কিসের ভেতরে পড়বে, কোনটা হাউসহোল্ড ট্রানজ্যাকশন, কোনটা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, ঠিক আছে, আমরা এটা বুঝতে পারি ক্লাসিফাইং ট্রানজ্যাকশনের মাধ্যমে। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে?
এবার জি আসো স্যার। আন্ডারস্ট্যান্ডিং ইকোনমিক স্যার স্ট্রাকচার। আরেকবার একটু বুঝান। আচ্ছা দেখো, একটা অর্থনীতিতে অনেক রকম ট্রানজেকশন কিন্তু হয়, ঠিক আছে? প্রতিদিন অসংখ্য ট্রানজেকশন হচ্ছে না, অসংখ্য লেনদেন হচ্ছে না, হচ্ছে। তাহলে কোন লেনদেনটা কোন ক্লাসের ভেতরে পড়বে? আমরা পড়েছিলাম ফরেন সেক্টর একটা আছে, ফরেন। আমরা পড়েছিলাম গভর্নমেন্ট অ্যাকাউন্ট। আর কি কি ছিল বলতো? ফরেন আমরা অ্যাকাউন্ট, পড়েছিলাম কনজাম্পশন ক্যাপিটাল, অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট ছিল। কনজাম্পশন কোনটা কিসের ভেতরে যাবে? কোনটা ক্যাপিটালে যাবে, কোনটা তোমার প্রোডাকশনে যাবে, কোনটা ফরেনে যাবে, এটা হচ্ছে ক্লাসিফাইং ট্রানজেকশন। ক্লিয়ার? ঠিক আছে, এবার আসো আন্ডারস্ট্যান্ডিং ইকোনমিক স্ট্রাকচার। অর্থনীতির স্ট্রাকচারটা কেমন, অর্থনীতির কাঠামোটা কেমন, আমরা এটা বুঝতে পারি এর সাহায্যে। ঠিক আছে, অর্থনীতির কাঠামো বলতে কি বোঝায় বলতো? যেমন ধরো অর্থনীতির কিছু খাত আছে, ধরো ম্যানুফ্যাকচারিং খাত, ধরো কৃষি খাত, ধরো সেবা খাত। কোন খাত থেকে আমরা বেশি আয় পাই? ম্যানুফ্যাকচারিং খাত থেকে, সেবা খাত থেকে, নাকি কৃষি খাত থেকে? আমরা এটা বুঝতে পারি কি সাথে বলতো? সোশ্যাল অ্যাকাউন্টিং থেকে বুঝতে পারি। অ্যাকাউন্টিং। ঠিক আছে, হ্যাঁ রাইট, ক্লিয়ার। এবার আসো আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট সেক্টরস অ্যান্ড ফ্লোস। এই যে এতগুলো সেক্টর বলেছি, ফিনান্সিয়াল সেক্টর, কনজিউমার সেক্টর, হ্যাঁ বলো। আপনি বললেন, হ্যালো, আপনি বললেন সোশ্যাল অ্যাকাউন্টিং দ্বারা আমরা এটা বুঝতে পারি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, একটু হ্যাঁ। আগে আপনি যেটা বললেন আন্ডারস্ট্যান্ডিং ইকোনমিক স্ট্রাকচার, যেটা আমরা এটার মাধ্যমে বুঝতে পারি। সোশ্যাল অ্যাকাউন্টিং তো পুরো একটা শোনো, মানে টপিক। এটা তুমি বুঝতে পারছো না। আমরা সোশ্যাল অ্যাকাউন্টিং এর মাধ্যমে বুঝতে পারি ইকোনমিক স্ট্রাকচারটা কেমন। কথাটা বুঝছো? আচ্ছা, এবার বুঝতে পারছো এবার? জি স্যার। সোশ্যাল অ্যাকাউন্টিং থেকে বুঝতে পারি যে স্ট্রাকচারটা কিরকম। ঠিক আছে, এবার আসো ডিফারেন্ট সেক্টর এবং ফ্লো। বিভিন্ন সেক্টর এবং ফ্লোটা বুঝতে পারি। যেমন ধরো এই যে বললাম হাউসহোল্ড সেক্টর বা বিজনেস সেক্টর, ঠিক আছে, বা ফরেন সেক্টর, এদের মাঝখানে লেনদেন কিভাবে হয়। দেখো লেখা আছে ফ্লো। ফ্লো মানে কি? টাকা কিভাবে প্রভাব, যায়, ধারা। টাকা বা পণ্য কিভাবে যাচ্ছে, কিভাবে ফ্লো করছে। হাউসহোল্ড সেক্টর থেকে বিজনেস সেক্টরের কাছে যায়, বা বিজনেস সেক্টর থেকে আমাদের কাছে আসে। ঠিক আছে, এই যে টাকার যে ফ্লোটা, এই ফ্লোটা বুঝতে পারি কোত্থেকে বলো তো? আমরা সোশ্যাল অ্যাকাউন্টিং থেকে বুঝতে সোশ্যাল পারি। অ্যাকাউন্টিং। ক্লিয়ার? অ্যাকাউন্টিং। ক্লিয়ার, আচ্ছা জি ঠিক স্যার। আছে। এবার দেন আসো আন্ডারস্ট্যান্ডিং ট্রেন্ডস ইন ইনকাম ডিস্ট্রিবিউশন। বলো তো ইনকাম ডিস্ট্রিবিউশন মানে কি? ওখানে খুব শব্দ হচ্ছে, তোমরা প্লিজ মাইকগুলো অফ করে রাখো, বন্টন। মাইকগুলো অফ করে রাখো একটু কষ্ট করে। ঠিক আছে, আয় বন্টন। ঠিক আছে, প্রচন্ড আয় নয়েজ বন্টন। হচ্ছে স্যার, হ্যাঁ, অনেক নয়েজ হচ্ছে। আচ্ছা, আয় বন্টনটা কিভাবে হচ্ছে আমরা সেটা বুঝতে পারি। আয় বন্টন মানে কি বলতো? ধরো দেশে দরিদ্র আছে, দেশে ধনী আছে, দেশে মধ্যবিত্ত আছে। ইনকামটা বা আয়টা বন্টন হচ্ছে কিভাবে? কাদের কাছে আয়ের বেশিরভাগ অংশটা আছে, তারা হচ্ছে ধনী। কাদের কাছে আয়ের কম অংশটা আছে, তারা হচ্ছে দরিদ্র। এই ইনকামের যে বন্টন, আয় যে বন্টন, আমরা এটা বুঝতে পারি কিসের মধ্যে বলতো? সোশ্যাল অ্যাকাউন্টিং থেকে আমরা বুঝতে পারি। সবার কাছে ক্লিয়ার? লাস্ট ওয়ান, মুভমেন্ট অফ জিএনপি। আচ্ছা, আবার বলছি, আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাবে। দেশের আয় বন্টন কিভাবে হয়, অর্থাৎ ধনী, দরিদ্র বা মধ্যবিত্ত, দেশে তিনটা সেকশন কিন্তু আছে। ঠিক আছে, এদের মাঝখানে আয় বন্টন কিভাবে হচ্ছে? দেশের অধিকাংশ আয় কত পার্সেন্ট মানুষের হাতে আছে? ঠিক আছে, এটা হচ্ছে আয় বন্টন। দেশের মোট আয় কত শতাংশ মানুষের কাছে আছে, এটা হচ্ছে আয় বন্টন। ক্লিয়ার? এবার আসো মুভমেন্ট অফ জিএনপি। মুভমেন্ট অফ জিএনপি, জিএনপিটা কিভাবে চেঞ্জ হয়? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, মোট জাতীয় আয় কিভাবে পরিবর্তন হয় আমরা এটা বুঝতে পারি কি মাধ্যমে বলতো? সোশ্যাল অ্যাকাউন্টিং থেকে আমরা বুঝতে পারি। সবার কাছে সোশ্যাল ক্লিয়ার? অ্যাকাউন্টিং এর মাধ্যমে। ঠিক আছে, সবার কাছে জি, স্যার। ক্লিয়ার? ওকে, জি, স্যার। আমাদের ক্লাস Yes, এখানে শেষ হবে আজকে। ঠিক আছে, ভালো থাকবা সবাই, আবার দেখা হবে আরেকদিন।